বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির। আপনারা দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। বাল্যবিবাহ প্রতিরোধে একটি শিবির অনুষ্ঠিত হলো ঘাটাল মহকুমার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে। বাল্যবিবাহ বন্ধ করার উদ্দেশ্যে এই দিন সচেতনতা শিবিরের মেয়েদের রুখে দাঁড়ানোর পাশাপাশি মেয়েদের আইন ও অধিকার সম্পর্কেও সচেতন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের সিনিয়র ডিভিশনের সম্মানীয় জেলা সিভিল জাজ মাননীয় শহীদ পারভেজ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাননীয় চিত্তরঞ্জন কর্মকার মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাননীয় দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি মহাশয়। ছিলেন জেলা অধিকার মিত্র আইনি পরিষেবা কর্তৃপক্ষ মাননীয় সুব্রত অধিকারী মহাশয় সহ সমাজের সম্মানীয় ব্যক্তিবর্গ। দেশে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যখন বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের কন্যাশ্রী প্রকল্পকে হাতিয়ার করে মেয়েদের উন্নয়নের বার্তা দিচ্ছেন, আর তখনই একাধিক রাজ্য এবং জেলাতে নাবালিকা বিয়ে ক্রমশ বেড়েই চলছে। আর এই সামাজিক ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে বারে বারে প্রশাসনের উদ্যোগে হয়েছে সচেতনতা শিবিরও, তবুও হুঁশ ফিরছে না সাধারণ নাগরিকের। আর এই রকমই একটি বাল্যবিবাহ প্রতিরোধ শিবির অনুষ্ঠিত হলো ঘাটাল মহকুমার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ছাত্রীরা তো অবশ্যই, সেই সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন, তারাও সেই ইনফরমেশন এবং সাজেশন এখানে স্যাররা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা গ্রহণ করব, আমরা সমৃদ্ধ হব। এই কটি কথা বলেই আমার স্বাগত ভাষণ এখানে শেষ করলাম। প্রথমেই আমরা শুনে নেব মূল্যবান কিছু কথা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সাহিব পারভেজ, WBJS Civil Judge, Senior Division, and also the Secretary, District Legal Services Authority, পশ্চিম মেদিনীপুর। আমরা স্যারের মূল্যবান কথার জন্যই আজকে আমরা এখানে সকলে সম্মিলিত হয়েছি। স্যার সেই আদেশ ঘাটাল গুরুদাস নগর উচ্চ বিদ্যালয়, ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে গুরুদাস নগর উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফদেরকে। ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন ঘাটাল কোর্টের সিনিয়র উকিলবাবুরা রয়েছেন, আইনে আরও সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত রয়েছেন স্টেজে। আমরা আজকে এসেছি তোমাদের উদ্দেশ্যে। আমিও স্টুডেন্ট ছিলাম স্কুলে, আজ থেকে 25 বছর আগে। 99 সালে আমি মাধ্যমিক পাস করি। এখনো আমি স্কুলে ঘোরাঘুরি করছি। কারণ একটাই, এই জেলাতে এই পোস্টে এসেছি, আমি সরাসরি এই মুহূর্তে অর্ডার বা জাজমেন্ট দিচ্ছি। আমার কাজ হচ্ছে এখন সেক্রেটারি DLSA পশ্চিম মেদিনীপুর, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। আমার এখন কাজ মনে হলো জয়েন করার পর এই পোস্ট উকিলবাবু রয়েছেন সিনিয়র, অ্যাজ এ জুডিশিয়াল অফিসার আমরা অর্ডার দিচ্ছি, জাজমেন্ট পাস করছি, ডেলিভার করছি, লিগাল কাজ করছি। কিন্তু এই পোস্টটা মনে হচ্ছে আই স্টেপ ফার্দার, আরও ইম্পর্টেন্ট, কারণ এখানে সোশিও লিগাল কাজ করছি আমরা। এখানে রিলিফ দেওয়ার জায়গা ডাইরেক্ট, আমি সরাসরি লোকের কাছে পৌঁছে যাচ্ছি, লোক সরাসরি আমার কাছে পৌঁছে আসছে। এই সব অসুবিধা আছে, সরাসরি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি, রিলিফ দেওয়ার চেষ্টা করছি।
আমাদের এই ডিপার্টমেন্টে এখন সোশিও লিগাল কাজ করছে, শুধু লিগাল, সোশিও লিগাল। তোমাদের হাতে হলুদ রঙের কাগজ একটা দেওয়া হয়েছে, কেউ সুন্দর করে রং করেছেন, কেউ ভাঁজ করেছেন, কেউ হাওয়াই জাহাজ বানিয়েছেন, তাই তো? এই হলুদ রঙের কাগজটা খুব ইম্পর্টেন্ট কাগজ, এটা যত্ন করে সঙ্গে রাখো। হয়তো স্কুলে তোমাদের সঙ্গে মোবাইল ফোন থাকে না, বাড়িতে তো সন্ধ্যাবেলা মোবাইল ফোন ব্যবহার করো গিয়ে, তাই তো? মোবাইলে ছবি তুলে নেবে, কাগজটা হারিয়ে যেতে পারে। এই মোবাইল হলুদ রঙের কাগজের নিচে দেখো মোবাইল একটা ল্যান্ডলাইন নম্বর আছে, ইমেল আইডি আছে, নিচে থেকে দেখবে দেওয়া আছে, আছে তো? তোমাদের কোনো রকম সমস্যা পড়াশোনার দিক থেকে যে কোনো ছোটখাটো হতে পারে, কারোর আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে, রেশন দোকানে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে, কোনো বাল্য বিবাহ নিয়ে সমস্যা, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটা খবর পাও তো, মাঝে মধ্যে কেউ বিবাহ করার চেষ্টা করছে, এরকম খবর পাও গ্রামের মধ্যে, স্কুলে পাও তো? ওখানে নম্বর আছে, সরাসরি তোমরা যোগাযোগ করবে। আমরা তোমাদের নাম গোপন রেখে ওই ব্যক্তিদের কাছে আমরা গিয়ে বোঝাবো যে বাল্য বিবাহ করা উচিত নয়, যতক্ষণ না প্রাপ্ত বয়স হচ্ছে মেয়ের 18, ছেলের 21 বছর। তোমরা মোবাইল ফোন ব্যবহার করো, স্মার্টফোন কার কার আছে? স্মার্টফোন অসুবিধা নেই, যে কোনো 2-3 জন হাত তুলো না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে? আছে? ফ্রেন্ডরা আছে তাতে? বন্ধু হয়েছে? চেনা না অচেনা? কয়েকটা অচেনাও আছে। এই জেলাতে দাদাও রয়েছেন, ম্যাডামরাও রয়েছেন, যেটা আমরা ডেটা পাচ্ছি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অথবা বিভিন্ন থানা থেকে, আমাদের অফিস থেকে সরাসরি যেটা আমাদের পিএলবিরা কাজ করছে। অ্যাজ অ্যান এক্সাম্পল যেটা আমি বলছি, এই জেলায় যদি 10টা বাল্য বিবাহ হচ্ছে, তার মধ্যে অ্যাটলিস্ট 5টা ডিজিটালি জেনারেটেড কেসেস আমরা পাচ্ছি। মানে মোবাইল থেকে ফ্রেন্ডস আমরা দেখছি, তোমার যখন আমরা কথা বলছি, ইন্টারাকশন করছি, যে ওই ব্যক্তির ছেলের সাথে কিভাবে পরিচয়, এখন তো বিয়ে করার বয়সই নেই, ওটা পরে বোঝাচ্ছি, কিন্তু পরিচয় হলো কিভাবে তোমাদের সাথে? উত্তর আসছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মাধ্যমে পরিচয় হয়েছে। সেই পরিচয়ের মাধ্যমে কোনো জায়গায় ডাকা হয়েছে, দেখা করার জন্য 2-3 বার দেখা হয়েছে, তারপরে একসাথে চলে যাওয়া হয়েছে। তারপরে পরিণামটা না জেনে এই পদক্ষেপ ছেলে মেয়েরা নিয়ে নিচ্ছেন। এবার এখানে আমাদের মধ্যে সিনিয়র উকিল বাবু রয়েছেন, ওনারা একমত হবেন। আমাদের জমি জমা কিনতে গেলে একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করতে হয় তো, লেখালেখি কাগজ করতে হয়, স্ট্যাম্প পেপারে একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হয়। ওই কন্ট্রাক্ট করার জন্য আমাদের আইনে 18 বছরের নিচে তো আমরা করতে পারি না, ছেলে মেয়ে সমান। 18 বছর না হলে আমরা কোনো রকম কন্ট্রাক্টে এন্টার করতে পারি না। কিন্তু যখনই আমরা কোনো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমরা ক্লাস 8, 9, 10-এ আছো, তোমাদের 18 বছর হয়নি, ডাউনলোড করার সময় ওখানে একটা অপশন থাকে না, একটা বক্স মতন, আই এগ্রি অথবা ইয়েস চিহ্ন, একটা টিক করি আমরা, করতে হয়, তারপরে তো ওটা ডাউনলোড হচ্ছে, না করলে ডাউনলোড হয় না। ওখানে টার্মস অফ দ্য কন্ট্রাক্ট এগ্রিমেন্ট লেখা থাকে, বয়স হয়নি 18 বছর, কিন্তু এগ্রিমেন্ট হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল। তার সাথে ফেসবুক কোম্পানি, মেটা কোম্পানি, যার মালিকরা কিন্তু আমেরিকাতে বসে। যদিও আমাদের সেরকম ব্যবস্থা নেই, কোনো পদক্ষেপ নেওয়া হয় না, কিন্তু অ্যাজ পার আমাদের ইন্ডিয়ান আইন হিসাবে, ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট 1875, 18 বছর হয়নি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট হিসাবে কন্ট্রাক্ট করা যেতে পারে না, আমরা করে নিচ্ছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউনলোড করে নিলাম, তারপরে কি হলো, সেই চেনা অচেনা ছেলে মেয়েদের মধ্যে পরিচিতি হলো। ওখানে তো পড়াশোনা ডিসকাশন হচ্ছে না, যেটা আগেই বললাম। কি হচ্ছে, দুজন
এটা বুঝতে পারছে না যে 18 বছর আমার হয়নি, ছেলে বুঝছে না যে আমার 21 বছর হয়নি, দুজন মিলে চলে যাচ্ছেন কোথাও, একসাথে থেকে যাচ্ছে, হয়তো কোনো মন্দিরে বিয়েও করে দিচ্ছে। এই তার পরের পরিণামটা কি? এবার বাবা মা অভিভাবক কমপ্লেন করছেন, থানাতে মিসিং ডায়েরি করছেন, পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসছে, আমরাও খবর পাচ্ছি। উদ্ধার করার পরে মেয়েদের হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা 18 বছরের নিচে আছেন মেয়েরা, মেয়েদের হোমে চলে যাচ্ছে। প্রথম কাজ হলো পড়াশোনা বন্ধ হয়ে গেল স্কুল থেকে, তাই তো? একমত? পড়াশোনা বন্ধ হলো তো, মেয়ের হোমে চলে গেল। আমরা পরশুদিন একটা বিয়ে আটকেছি, সে মেয়েটা ক্লাস 9-এ পড়ে। তো পড়াশোনা বন্ধ হলো, হোমে গেল, যতক্ষণ না এবার হোম থেকে ফেরত আসছে 10 দিন 12 দিন 15 দিন, ততদিন পড়াশোনা বন্ধ। একটা মেন্টাল ট্রমা বাড়িতে, পরিবারে, আশেপাশে, পাড়ায়, আত্মীয়দের মধ্যে, স্কুলেও যারা টিচার রয়েছেন ওনাদেরও অসুবিধা, যে একটা টিচার ওনাদের ছাত্রছাত্রী কেউ চলে গেল এইভাবে পড়াশোনা ছেড়ে, স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে। ছেলের কি হচ্ছে এবার? ছেলে পরিবারের দিকে কি হচ্ছে? তারা পোক্সো কেস হয়ে যাচ্ছে, তাই তো? আমাদের মধ্যে সিনিয়র উকিলও রয়েছেন। প্রিভেনশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012। এই আইনে কিন্তু মামলা রুজু হলে জামিন পাওয়া খুবই কষ্টকর। ছেলে পরিবার বা যে বিয়েতে ইন্ধন দিচ্ছে ওখানে চলে যাচ্ছে। এবার আরেকটা আইন রয়েছে 2006 সালে, প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ। সেখানে আবার যারা হেল্প করছেন এইরকম বিয়ে করার জন্য 1 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং 2 বছর পর্যন্ত সাজা রয়েছে ওখানে প্রাবধান। এগুলো কি তোমরা জানতে? এইগুলো কঠোর শাস্তি কিন্তু রয়েছে। নিজের তো ক্ষতি হচ্ছে পড়াশোনার দিক থেকে, তার সাথে সাথে নিজের বাবা মায়ের নাম খারাপ হচ্ছে, স্কুলের নাম খারাপ হচ্ছে। তো যখন আমরা ছাত্র আছি বা ছাত্রী, আমাদের তো একমাত্র উদ্দেশ্য বিয়ে করা হতে পারে না। পড়াশোনা এখন উদ্দেশ্য, আমাদের একমাত্র পড়াশোনার উদ্দেশ্য, ভালো করে পড়াশোনা করে উদ্দেশ্য। কষ্ট করে বাবা মা স্কুলে পাঠিয়েছে, টিচাররা পড়াচ্ছেন, ওনাদের কথা শুনবো, হোমওয়ার্ক করবো। আমিও খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, ক্লাস 7-8 পর্যন্ত মিডিওকার স্টুডেন্ট ছিলাম। কিন্তু যখন ক্লাস 9-এ উঠলাম দেখলাম আমার কাছে কোনো অপশান নেই, জমি জমা নেই, এটাই আছে আমার, এটাকে নিয়েই চলতে হবে। টিচারদের কাছে মারও খেয়েছি আমি, স্পেশালি ম্যাথ টিচারের কাছে, এগুলো ভয় পাই ম্যাথ নিয়ে। কিন্তু তোমরা কোনো সাবজেক্টে যদি ভয় পাও সেই টিচারের কাছে যাবে, ওনারা সবসময় রয়েছেন তোমাদের কাছে হেল্প করার জন্য। ধরুন কারো আমরা যার খবর পাচ্ছি বাল্যবিবাহ আটকে দিচ্ছি, কারো খবর পেলাম না, তারা বিয়ে করে নিল, গ্রাম থেকে খবর পেলাম না, কি হচ্ছে তারপরে? চিলড্রেন আর হ্যাভিং চিলড্রেন, এটা কি হতে পারে? এটা তো নিজেই তোমরা বাচ্চা, 18 বছরের নিচ্ছে, কিন্তু যে বিবাহটাকে তোমাদের মধ্যে যদি কেউ মেনে নিচ্ছে দুবার থেকে, তার ফলে কি হচ্ছে? প্রেগনেন্সি আসছে, হচ্ছে তো পসিবল। একটা বাচ্চা নিজেই প্রেগনেন্ট হয়ে বাচ্চা ডেলিভারি করার জন্য রেডি হয়ে যাচ্ছে, শরীর কিন্তু রেডি নয়, প্রস্তুত নেই শরীর, হরমোনাল চেঞ্জেস আসছে। এর মধ্যে অনেকগুলো কেস আমরা পাই। ডেলিভারির সময় কিন্তু সেই মেয়ে যার 18 বছর হয়নি, অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি কয়েকজন মেয়ে মারা যাচ্ছে। দিস ইজ ব্রুটাল ফ্যাক্ট। হাসপাতালের বেডের মধ্যে মারা যাচ্ছে। কারণ কি? বডিটা ডেভেলপ হয়নি একটা বাচ্চা ক্যারি করার জন্য। এখন বডিটা ডেভেলপ হচ্ছে পড়াশোনা করার জন্য, মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমি কিভাবে ভালো করে পড়াশোনা করবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে নিজের স্কুলের নাম আমি এগিয়ে যাবো, বাবা মায়ের নাম এগিয়ে নিয়ে যাবো, তারপরে পায়ে দাঁড়িয়ে আমি বিয়ে করার চিন্তা ভাবনা করবো। তাহলে কি তোমাদের মধ্যে এই মুহূর্তে কারো বিয়ে করার চিন্তা ভাবনা রয়েছে? রয়েছে কি? করবেও না যতক্ষণ না তোমাদের 18 বছর 20 বছর হবে, নিজে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, ততক্ষণ বিয়ে করার চিন্তা ভাবনা আনবে না। কিছুক্ষণ আগে তোমাদের প্রধান শিক্ষক স্যার, আমাদের টিচার রয়েছেন এখানে, প্রধান শিক্ষক স্যার, উনি বললেন আজকে মহাত্মা গান্ধীর হত্যা দিবস।
অ্যাসাসিনেশন, আজকে ওনাকে হত্যা করা হয়েছিল। আমি ওনার নামটাকে অন্যদিকে ব্যবহার করে তোমাদেরকে বোঝাতে চাইছি এই হলুদ কাগজ। উনি একজন বিশিষ্ট আইনজীবীও ছিলেন। জানো তোমরা মহাত্মা গান্ধী আমাদের একটা অ্যাডভোকেট ছিলেন, নাম করা উকিলবাবু ছিলেন। জানো তোমরা বিদেশ থেকে ওকালতি করেছিলেন, কিন্তু উনি কোনোদিন কন্টেস্টেড মামলা করেনি, মীমাংসা করিয়েছিলেন। সারা জীবন উনি মীমাংসা করেছিলেন, দুপক্ষ বিবাদকে মীমাংসা করেছিলেন। উনি যখন প্রথম মামলা পান, দু ভাইয়ের মধ্যে ডিসপিউট ছিল, একটা ভাই ওনাকে পয়েন্ট করে উনি বিদেশে যান, তখন ওনাকে 105 টাকা দিয়ে নিয়োগ করে নিয়ে যাওয়া হলো। উনি খুব খুশি হলেন যে 105 টাকা পেয়েছে, গিয়ে আমি মামলাটা লড়ব। যখন উনি গেলেন বিদেশে, ডিসপিউট দেখলেন অ্যাকাউন্টেন্সি রিলেটেড ডিসপিউট ছিল। অ্যাকাউন্ট জানো তো, অ্যাকাউন্টেন্সি, হিসাব কিতাব, পয়সা। কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভোকেট তো উনি কোর্টে কিছু আছে মামলা, জমি জমা হতে পারে, নিজেদের মধ্যে কিছু থাকবে, অ্যাকাউন্টেন্সি রিলেটেড তো ওনার ইয়াদের মধ্যে ছিল না যে এই ম্যাটার থাকবে। কিন্তু উনি ভাবলেন যে এই কেসটা আমি ছেড়ে দিই, আমার 105 টাকাও যাবে। এটা আমি নিজে থেকে বলছি না, ওনার নিজের লেখার বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ থেকে বলেছি। 105 টাকা চলে যাবে। 105 টাকা ওই টাইম অনেকটাই টাকা, আবার বাড়িতে খালি হাত ফিরতে হবে, মামলাও যাবে। উনি ভাবলেন এই সুযোগটাকে ব্যবহার করে মীমাংসা করিয়ে দিই। উনি সাকসেস হলেন, মীমাংসা করালেন দু ভাইয়ের মধ্যে। মীমাংসা করলেন, ভাইয়ের ডিসপিউট মিটল, টাকাও নিজের কাছে পেলেন। এটাকে নিয়ে ইন্টারেস্ট করলে নিজেকে উনি সারা জীবন যতগুলো মামলা পেলেন কোনোদিন কন্টেস্টেড করলেন না, সবসময় মীমাংসা করলেন। আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির পক্ষ লোক আদালতের মাধ্যমে এই মীমাংসা কাজটাই করছি। প্রত্যেক বছর চারবার আমাদের ন্যাশনাল লোক আদালত, এখানে মীমাংসার যোগ্য মামলাতে আমরা মীমাংসা করি, দুপক্ষকে বসি। এখানে ট্রাফিক চালানের মামলা হতে পারে, জমি জমা ডিসপিউটের মামলা হতে পারে, যে কোনো ফৌজদারি ক্রিমিনাল মামলা মীমাংসা যোগ্য এটা হতে পারে। যেমন স্ত্রী স্বামী বিবাদ আছে, পার্টিশন মামলা আছে, সিভিল ডিসপিউট, এরকম মামলা আমরা লোক আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করি। এবার শুধু এটা তোমাদের উদ্দেশ্য নয়, আমাদের টিচার সিনিয়ররা রয়েছেন, এনাদের উদ্দেশ্য বলি, আপনাদের কাছেও লিফলেট রয়েছে। যদি আপনাদের মনে হচ্ছে আপনাদের বা আপনাদের পরিবারের বা আপনার ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে কারোর প্রয়োজন আছে যে এরকম মামলা রয়েছে সিভিল বা ক্রিমিনাল, যেটাকে মীমাংসা করা যেতে পারে, তাহলে আপনারা আমাদের হলুদ রঙের কাগজে যে ইমেল আইডি অথবা ফোন নাম্বার রয়েছে ওখানে সরাসরি করে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের বলতে পারেন আপনাদের এই ম্যাটার আছে মীমাংসা যোগ্য, আমরা ন্যাশনাল লোক আদালতে নিয়ে যেতে চাই। সামনের মাসে মার্চ মাসে 8 তারিখে আবার ন্যাশনাল লোক আদালত আছে। এছাড়াও বলি আমাদের অফিস কিন্তু বিনামূল্যে আইনি পরিষেবা দেয়। কারণ দিওয়ানি মামলা, মানে সিভিল কেস, ক্রিমিনাল কেস রয়েছে কোর্টের মধ্যে, কিন্তু উকিলবাবু ফিস দেওয়ার ক্ষমতা নেই, আর্থিক অসুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই মধ্যে পুরো জেলাতে, এখানে ঢাকা কোর্টেও আছে কয়েকজন উকিলবাবু, পুরো জেলাতে যতগুলো কোর্ট রয়েছে তার মধ্যে আমাদের কয়েকজন বাছাই করা প্যানেল উকিলবাবু রয়েছে। ওনাদেরকে আমরা সেই ক্রিমিনাল মামলার জন্য অথবা সিভিল মামলার জন্য যার যেরকম প্রয়োজন, যার আর্থিক অসুবিধা রয়েছে, সেই উকিলবাবুকে আমরা নিয়োগ করি সেই মামলার জন্য। ওনার উকিলবাবু ফিস আমাদের অফিস থেকে দেওয়া, পার্টিকে কিছু টাকা দিতে হয় না। এরকমও মনে রাখুন, যদি কারোর মনে হচ্ছে যার আর্থিক অসুবিধা রয়েছে, উকিলবাবুকে নিয়োগ করতে হবে, ঢাকা কোর্ট বা অন্যান্য কোর্টের দরকার আছে, আমাদের ওই নম্বরে সরাসরি যোগাযোগ করবেন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাগজ জমা দেবেন। আমরা আমাদের অফিসের মাধ্যমে সেই কোর্টের উকিলবাবুকে নিয়োগ করবো, তার জন্য কোনো রকম কাউকে কোনো খরচা দিতে হয় না। একটু আপনারা এই মেসেজটাকে স্প্রেড করবেন যদি কারোর প্রয়োজন হয়। আমি আর বেশি সময় নেব না, একটা আর্জেন্ট আমার ডিস্ট্রিক্ট কোর্টে মিটিং চলে এসছে। আমি এই উদ্দেশ্য নিয়ে বলবো, তোমাদের যদি মনে হচ্ছে আশেপাশে তোমাদের বন্ধু বান্ধব যদি এরকম কেউ বাল্য বিবাহ করার চেষ্টা করছে বা এরকম কথা চলছে পাড়াদের মধ্যে, নিজের গ্রামের মধ্যে, আমাদেরকে খবর দেবে ওই নম্বরে, ঠিক আছে? ওটা বাড়ি থেকে তোমাদের স্মার্টফোন ফোনের মধ্যে তুলে নেবে, কিন্তু স্মার্টফোনের মধ্যে অচেনা ব্যক্তিদের সাথে ফ্রেন্ডশিপ করবে না। ফ্রেন্ডশিপ যদিও করো, বাল্য বিবাহ করার চেষ্টা একদমই মনের মধ্যে আনবে না। যদি তুমি কোনো রকম অসুবিধা ফেস করো, সঙ্গে সঙ্গে তোমাদের স্কুলের টিচারদেরকে জানাবে যে আমার স্যার
আমার বান্ধবী, আমার বন্ধু এরকম বাল্য বিবাহ করার চেষ্টা করছে, ওর বাড়িতে আর্থিক অসুবিধা রয়েছে, আমাদের সরকারের অনেক রকমের স্কিম রয়েছে, কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, ওখানে তোমরা টাকা পেতে পারো, হয়তো কয়েকজন পাচ্ছেন। তো যে তোমাদের যত রকমের অসুবিধা আছে তোমরা তোমাদের টিচারদের মাধ্যমে তোমরা খবর দেবে। টিচাররা যদি মনে করেন নিজেরা সলভ করতে পারেন করবেন, যদি মনে হয় না আমাদের ওনাদের প্রয়োজন আছে, টিচারদের যদি মনে করেন না আমাদের অফিসের কারো লাগবে তোমাদের হেল্পের জন্য, আমরা সবসময় উপস্থিত আছি। তোমাদের স্কুল ড্রপ আউট করছে কারো বাচ্চার, কোনো ছেলে মেয়ে কেউ বাল্য বিবাহ চেষ্টা করছে, চাইল্ড লেবার কোনো জায়গা পাচ্ছেন, ডোমেস্টিক ভায়োলেন্স পাচ্ছেন, সেইগুলো আমাদেরকে টিচারদেরকে রিকোয়েস্ট করছি এই খবরগুলো যেন অবশ্যই আমাদেরকে দেবে। কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। যদি ঘটনা হয়ে যাচ্ছে সেটাকে নিয়ে আটকানো থেকে আমাদের আগে গিয়ে ওটাকে যদি আটকে দিই তাহলে উই উইল বি সাকসেসফুল ইন আওয়ার ডে। এটা বলেই আমি আর বেশি সময় নিচ্ছি না। ধন্যবাদ, তোমরা ভালো থাকো সবাই। আমাদের অফিস থেকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে দুটো বই এনেছি, বেশি বই আনতে পারি। আমি দুটো বই আমাদের সিনিয়র উকিল বাবু বলেছেন তাকে রিকোয়েস্ট করবো আমার সাথে মিলে প্রধান শিক্ষক টিচারকে এই বইটা তুলে দিতে। প্রথম বইটা হচ্ছে প্রাথমিক আইনি শিক্ষা, দ্বিতীয় বই হচ্ছে শিশু মহিলাদের আইনি অধিকার ও সুরক্ষা। এই দুটো বই তুলে দিয়েছি। তাহলে একটু আপনাদের যদি লাইব্রেরি থাকে এখানে রাখবেন, টিচাররাও দেখবেন, আপনাদের রয়েছে, আমরা পড়ে চেষ্টা করবো। আরো কয়েকটা বই আমাদের অধিকারকে দিয়ে আপনাদের এখানে স্কুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। মূল্যবান বক্তব্য আমরা সত্যি প্রাণিত হলাম, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মিস্টার সাহিদ পারভেজ, সিভিল জাজ, সিনিয়র ডিভিশন and also Secretary, District Legal Services Authority, Western District. অসাধারণ বক্তব্য রাখলেন, আমরা অত্যন্ত খুশি, আমরা প্রাণিত হলাম, আমরা সম্পৃক্ত হলাম স্যারের আগমনে এবং স্যারের বক্তব্যে। বিশেষ ভাইস ঢাকার স্যার বেরিয়ে যাচ্ছেন, কিছু করার নেই, আসলে এত ব্যস্ত মানুষ, আমরা তাই ওনাকে বিদায় দিতে বাধ্য হলাম। এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছে অ্যাডভোকেট চিত্তরঞ্জন কর্মকার, সিনিয়র লয়ার এন্ড পাবলিক প্রসিকিউটর, ঘাটাল কোর্ট। স্যারের মূল্যবান কিছু কথা আমরা শুনে নেব এবং বিশেষ করে সাইবার ক্রাইম, একটু আগে আলোচনা হচ্ছিল, সাইবার ক্রাইম কিভাবে কি হয় সেই বিষয়টা কিন্তু উনি তুলে ধরবেন আমাদের সামনে। স্যারকে আমি অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য। আচ্ছা, এর মধ্যেই আমাদের মধ্যে পেয়েছি মাননীয় সুভাষ দত্ত প্রধানকে, প্রধান শিক্ষক মহারাজপুর উচ্চ বিদ্যালয় এবং আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য তথা আমাদের নববর্ষের কাউন্সিলর মাননীয় স্বরূপ শান্তি মহোদয়কে আমরা দুজনকেই বরণ করে নিচ্ছি, আমাদের পরিচালনারা বরণ করে নিচ্ছি। স্যার এবারে শুরু করুন। মাননীয় প্রেসিডেন্ট দিবাকর মাইতি, মাননীয় অলোক মহাশয়,
অধিকার মিত্র, সুব্রত অধিকারী, SGLSC সেক্রেটারি সৌভিক বেরা, অধিকার বন্ধু সৈকত বেরা এবং সুভাষচন্দ্র দত্ত মহাশয় নিমন্ত্রণ এলেন, শ্রীকান্ত কলম, এদের সকলকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক, কর্মচারী বা শিক্ষাবন্ধু আছেন তাদের। আমি সবসময় এই শিক্ষক শিক্ষিকাদের অনেক অনেক উচ্চ আসনে স্থান দিই, কারণ এনারাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে দেন। এনাদের শিক্ষা পেয়ে আমরা কেউ সায়েন্টিস্ট, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় আমলা, এনাদের নিয়ে আমরা কখনোই কোনোভাবে শত্রু হতে পারব। এনারা সবসময় আমাদের কাছে প্রমাণ। তাই আমি আবার বলি যে এই সমস্ত শিক্ষকদের আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ, যাতে তারা গ্রহণ করে। আর তোমরা স্কুলের ছাত্রছাত্রী, তোমরা অনেকক্ষণ বসে আছো ধৈর্য ধরে, কিন্তু কিছু কথা তোমাদের শুনতে হবে। তার কারণ হচ্ছে আমরা সমাজে বাস করি, অতএব সমাজে বাস করলে কিছু তো আইন জানতেই হয়। কিছু আইন যদি আমরা না জানি, আমাদের যে কোনো মুহূর্তে বিপদে পড়তে হবে। আমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আজকে লিগ্যাল ডায়ালগ ক্যাম্পের সভাপতি সমরেন্দ্র নাথ আদত মহাশয় সাইবার ক্রাইম সম্বন্ধে বলতে বলেছেন, অবশ্যই বলব। তার আগে চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট সম্বন্ধে আমি কিছু বলি। এই যে একটু আগে তোমরা শুনলে বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা শুনলেন যে মেয়েদের বিবাহের বয়স 18 এবং ছেলেদের 21। কিন্তু কেন 18 করা হলো, কেন ছেলেদের 21 করা হলো, একটু আমাদের পিছন ফিরে তাকাতে। এর পিছনে অনেক করুণ ইতিহাস লুকিয়ে আছে। তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি এমন একটা সময় যখন আমরা পড়াবি, ইংরেজদের শাসন চলছে। তোমরা ইতিহাস পড়েছ এবং রাজা রামমোহন রায়ের নাম তোমরা জানো। তিনি একজন বড় সমাজ সংস্কারক ছিলেন। 1829 সাল সারা দেশে তখন সতীদাহ প্রথা চলছে। এখানে মহিলা শিক্ষিকা যারা আছেন বা আমরা যারা আছি বয়স্ক, আমরা ঠাকুমা, দিদিমা, জেঠিমাদের কাছ থেকে শুনেছি আগের দিনে 9 বছর বয়সে গৌরীদান করা হতো। সমাজের কুসংস্কার ছিল 9 বছর বয়সে যদি অলক্ষণীয় কন্যাকে বিবাহ দেওয়া না হয় তাহলে বাবা মা সমাজচিত হয়। এই ছিল কুসংস্কার। আর কিছু সমাজপতি, কিছু ঘোড়া ব্রাহ্মণ এইভাবে রাজত্ব করতেন, কিন্তু সেটাকে সহ্য করলেন না রাজা রামমোহন রায়। তিনি আন্দোলন করে তুললেন। সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তার কাছে তিনি প্রস্তাব দিলেন যে
সতীদাহ প্রথা বন্ধ। কেন? এইটা এই যে আমরা চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্টের কথা বলছি, এর পিছনের ইতিহাস 9 বছর বয়সে গৌরীরা নারী সমাজচ্যুত হবে, এই কুসংস্কার থেকে তিনি মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক রাজা রামমোহন রায়ের বক্তব্যটাকে গুরুত্ব দেওয়ার আগে 45 জন মিলিটারি অফিসার এবং 5 জন বিচারককে নিয়ে একটা কমিশন গঠন করলেন এবং তারা সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলে আলোচনা করে একটা রিপোর্ট প্রদান করলেন তৎকালীন ভাইসরয় লর্ড উইলিয়াম বেন্টিক সাহেব। এবং তারা বললেন এই কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোকে অবিলম্বে এই কুসংস্কার থেকে মুক্ত করতে